একটা টেবিলে কিছু ইনসার্ট আপডেট করতে পারি, তাই না? তো সেই জিনিসগুলো স্পেসিফাই করা। এখানে একটা এক্সাম্পল দেখি আমরা। আমাদের প্রত্যেক বইয়ের স্কিমাটা তোমাদের মনে আছে, একটা টেবিল ছিল অ্যাকাউন্ট, এই ক্যাসে হ্যাঁ এখানে কাজটা একটু দেখো। তোমরা ক্রেডিট কার্ড ইউজ করো? না স্যার, ডেবিট কার্ড ইউজ করি স্যার। ধরো ক্রেডিট কার্ড ইউজ করে আমরা যদি স্টুডেন্টের চিন্তা করি, তাহলে কি হয় যে তোমার মনে করো নেগেটিভ ব্যালেন্স হয়ে যাবে, তাই না? হ্যাঁ, ধরো এখানে এই অ্যাকাউন্টে মনে করো আমি একটা অ্যাকাউন্ট নাম্বার 123 ব্রাঞ্চ, ধরো এটা গোল্ড ব্রাঞ্চ, ব্যালেন্স হলো -৫,০০০, এরকম একটা জিনিস তৈরি হতে পারে, তাই না? তো এইটা হইলে মানে এখানে বলা হচ্ছে যে এখানে এই সাইড এখানে যেটা করবা যে এইটাকে করে দিব আমরা 0, আর তোমার লোন টেবিলে আমি একটা এটার সেম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এন্ট্রি করব, এবং এই -৫,০০০ যখন লোন হিসাবে আসবে তখন এটা আমি ৫,০০০, তাই না? লোন দিয়ে এটা পজিটিভ। আর লোনে যখন আমি এন্ট্রি করবো, ধরো এন্ট্রি একটা কাজ এখানে ছিল 123 একজন কাস্টমার, যখনই কোনো কাস্টমার লোন নিবে তখন হচ্ছে আমার সালমানের প্রবলেমের কথা মনে করছে, নাম দিলাম দরবেশ। মানে এখন যখন সে এখন বড়োয়ার হয়ে গেল তখন হচ্ছে সে আবার এখানে এই একই নাম এবং যখনই আমি লোন এন্ট্রি করতেছি সালমান ইসলাম এটা তো বলতে হবে, তাই না? নাহলে তুমি লোন আবার কিভাবে করবে? যদিও সালমানের কারণে এগুলো ফেরত পাবো না, জিনিসটা আমরা এন্ট্রি করে রাখতে পারি, তাই না? এখন দেখো যে আমাদের তাহলে এখানে আমার এই ট্রিগারটা কখন কাজ করবে যে আমি ধরো আমি একটা অ্যাকাউন্ট টেবিলের ব্যালেন্সটাকে আপডেট করছি, হ্যাঁ, ধরো আমি এরকম একটা স্টেটমেন্ট দিচ্ছি, এরকম একটা আপডেট স্টেটমেন্টে লিখেছি যে জিনিসটা কাজ করবে, রাইট? ঠিক আছে, তাহলে এই আপডেট স্টেটমেন্টটা হলো করার পরে এই কাজটা হবে, আফটার আপডেট অন অ্যাকাউন্ট, তাই না? এবং এখানে দেখো এই যে আমার এই যে মানে এই যে ভ্যালুগুলো, এটা তো আগে হয়তো অন্য একটা ভ্যালু ছিল, ধরো আগে ভ্যালুটা ছিল হচ্ছে মনে করো তোমার 123 ওয়েট আর 1000 পজিটিভ ভ্যালু ছিল। এখন তুমি 6000 টাকা দিয়ে একটা কিছু কিনছো, কেনার পরে এই এই সিচুয়েশনটা হলো, তাই না? এই আপডেট স্টেটমেন্টটা এক্সিকিউট হলো, তারপরে এটা
ট্রিগারের পার্সপেক্টিভে আগের যে ভ্যালুটা ছিল এটাকে আমি বলবো হচ্ছে ওল্ড রো, ঠিক আছে? আর এই ভ্যালুটা এটাকে আমি বলবো হচ্ছে নিউ রো। তো এটাকে আমি একটা নাম দিতে পারি, হ্যাঁ, যে ওটা বলা যাবে যে রেফারেন্সিং ওল্ড রো অ্যাজ সামথিং। মানে এখানে নাম দিচ্ছি, নামটা হচ্ছে ওল্ড রোকে রো আর নিউ রোকে এর রো। এটা ধরো একটা কনভেনশন, এটা তোমরা একটা নাম দিতে। তাহলে আমি যদি এই -5000 কে অ্যাক্সেস করতে চাই তাহলে আমাকে কি বলতে হবে? nrow.balance। আমি যদি অ্যাকাউন্ট নাম্বারকে অ্যাক্সেস করতে চাই nrow.account। হ্যাঁ, যখন থেকে আমি আপডেট করে ফেলছি আমি দুইটা ইনফরমেশনই আমার কাছে আসে। আগে যেটা ছিল ওই 1000 এটা হচ্ছে আমার ওল্ড রো, নতুন যেটা হচ্ছে এখন -5000 এটা হচ্ছে নিউ রো। এটা তো সেমই আছে, আমি ওল্ড রো দিলেও সেম পাবো, নিউ রো দিলেও সেম পাবো। বুঝা গেল? তাহলে এখন আমাদের কি কাজ করতে হবে? দেখো, এখন আমার কয়েকটা কাজ। একটা কাজ হচ্ছে যে আমি এই ফরওয়ার্ড টেবিলে আমি একটা ইনসার্ট করব, লোড টেবিলে একটা ইনসার্ট করব, আর আমার অ্যাকাউন্ট টেবিলে ওরা যেটা বলছে যে এই যে -5000 এটাকে আমি 0 করে দেব। এখানে আমি একটা আপডেট করব, একটা ইনসার্ট, একটা আপডেট, একটা ইনসার্ট, একটা আপডেট, তিনটা কাজ আমি করব, ঠিক আছে? স্যার বুঝিনি, আবার একটু বলবেন কয়টা ইনসার্ট? এই যে ফরওয়ার্ড টেবিলে আমাদের ইনসার্ট করতে হবে, হ্যাঁ। তাই না? সামওয়ান ফ্রমান তো লোড নাম্বারটা 100 পেজ যেটা আসলে কোথা থেকে পাবো আমরা? এই অ্যাকাউন্ট নাম্বার যেটা ছিল অ্যাকাউন্ট নাম্বারটাকে লোড নাম্বার, হ্যাঁ, ব্রাঞ্চ আগে ক্রিয়েট করতেছে। শুধু ব্যালেন্সটা কি হচ্ছে আসলে দেখো, ব্যালেন্সটা হচ্ছে আমার নিউ রোড যে ব্যালেন্স, নিউ রোড ব্যালেন্স কি -5000, এইটা নেগেটিভ নেগেটিভে গুণ করে। প্লাসে 5000, মানে এটাকে আমি -1 দিয়ে গুণ করব, আর আগেরটা তাহলে দুইটা ইনসার্ট করব দুইটা, আর আপডেট মানে আমার তো কোনো লোড ছিল না, একটা লোড ইনসার্ট করব, আর তো সেটা ইনসার্ট করব, আর তারপরে আমি ফাইনালি ব্যালেন্সটাকে আপডেট করব। 0 করব, আপডেট করব, ঠিক আছে? তো আমি একটা ট্রিগারের মাধ্যমে এইটা হচ্ছে আমার কাজ, হ্যাঁ। তো এখানে আমি ফরওয়ার্ডে যখন ইনসার্ট করব কোথা থেকে পাবো? আমার রেফারেন্স হচ্ছে এইটা, নিউ রো এর যে অ্যাকাউন্ট নাম্বার ছিল, এই নিউ রো এর অ্যাকাউন্ট নাম্বারটা এখানে নোট নাম্বার হিসেবে আসবে, এবং আমার ডিপোজিটর টেবিলে এই 123 এর এগেইনস্টে যে কাস্টমার ছিল তাকে আমি নিয়ে আসবো, সেই কাস্টমারের নামকে এখানে, তাই না? ঠিক স্যার। আমার তো আছে শুধু এটা, আর কোনো কিছু তো আমার না, হ্যাঁ। তো আমি এই 123 এর এগেইনস্টে যেই অ্যাকাউন্ট নাম্বার এবং ডিপোজিটরের কাস্টমারের নাম সেগুলো দিয়ে আমি ফরওয়ার্ড ইনসার্ট করব। স্যার আমাদের স্যার লোড নাম্বার এটা নট নেসেসারি একটাই হবে না, রিয়েল জেনারেল। মানে এখানে এটা বলছে, আগে কোড জানা যাবে না। এখানে এটা বলছে ও আচ্ছা, আর giving this loan a loan number identical to the account number, কেমন? যদি অন্য কিছু বলতো এর বলতে হয় যে এটা অটো ইনক্রিমেন্ট কিছু হতে পারে, কেউ বলতে পারে, আর সেখানে আমি ঠিক আছে। তাহলে বড়োয়ারের ক্ষেত্রে যদি আমি পাবো আসলে ডিপোজিটর টেবিল, তারপরে হচ্ছে লোডে আমি লোডের এগুলো পাবো অ্যাকাউন্ট টেবিল থেকে, তাই না? যে নিউ রো এর অ্যাকাউন্ট নাম্বার, নিউ রো এর ব্রাঞ্চ, আর নিউ রো এর ব্যালেন্সকে একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে, এটা হচ্ছে ট্রিকি, অন্য কালারের মাধ্যমে। তো এই জিনিসটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর আপডেট করার সময় আমি এই আমার নিউ রো এর অ্যাকাউন্ট নাম্বার ধরে তার ব্যালেন্সকে 0 করব, বুঝা গেছে? তাহলে আমরা দেখি ট্রিগারটা, ক্রিয়েট ট্রিগার নাম দিচ্ছি ট্রিগার। আফটার আপডেট অন অ্যাকাউন্ট, হ্যাঁ। এই অ্যাকাউন্ট থেকে আমি আপডেট সেকশনে চালালাম,
পরে এই ট্রিগারটা কাজ করবে। রেফারেন্সিং নিউ রো অ্যাজ এ আমি চাইলে ওল্ড রোকেও অ্যাক্সেস করতে পারি, এখানে কমা দিয়ে বলতে পারি ওল্ড রো অ্যাজ ওল্ড রো বা কিছু না দিতে পারি। স্যার অ্যাজ না দিলেও তো সমস্যা নাই, সমস্যা আছে কি? এগুলো আসলে ডেটাবেস টু ডেটাবেস Vary করে। হ্যাঁ, মানে আমরা কনসেপচুয়ালি জিনিসটা বুঝতে পারলেই হলো। সিনট্যাক্স তো তোমার ওরাকল একরকম, মাইস্কুল একরকম, পোস্টজেনিতে একরকম, তাই না? সিনট্যাক্স নিয়ে তো আমরা চিন্তা করতে পারি। এবার দেখো যে ফর ইচ রো, এই আমার আপডেট স্টেটমেন্টটা যতগুলো রো, ফর ইচ রো মানে কিন্তু টেবিলের সব রো না, আমার এই স্টেটমেন্টটা, আপডেট স্টেটমেন্টটা যতগুলো রোকে এফেক্ট করতেছে সেই রোগুলো দেখার জন্য আমরা কি দেখবো যে এন্ড রো ডট ব্যালেন্স লেস দেন 0 কিনা, মানে ব্যালেন্সটা নেগেটিভ হয়ে গেল। এমনিতে তো আমার হাজার হাজার আপডেট হবে যেগুলো হচ্ছে মানে ব্যালেন্স পজিটিভ দেয়, যখনই ব্যালেন্সটা নেগেটিভ হবে তখনই শুধু এই ট্রিগারটা কাজ করবে, রাইট? ফর ইচ রো বলতে স্যার ওই টেবিলের সব রোকে বুঝাইতেছে? না না, আমার এই আপডেট স্টেটমেন্টের এফেক্টেড ইচ রো বোঝাচ্ছে, এটা আছে বড় লেখা আছে। এরপরে দেখো একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে আমার এখানে দেখো যে দুইটা ইনসার্ট, যেমন স্যার এখানে ফর ইচ রো কোনগুলা? এই এক্সাম্পলে ফর ইচ এই যে এই অ্যাকাউন্টে যেটা এই অ্যাকাউন্টে লিখছে ধরো একটাই ব্যালেন্স, ওই একটাই রো, কিন্তু অনেক ক্ষেত্রে আমি ধরো, আচ্ছা আমি ওটাতে আসতেছি, তোমরা একটু ধৈর্য ধরো, আচ্ছা। একবারে সব কিছু বললে তোমার মাথা ঘুরবে। তো এখানে দেখো এই যে বিগিন এন্ডটা খুব সিগনিফিকেন্ট একটা জিনিস। তোমরা পরে তোমাদেরকে একটা কনসেপ্ট পড়ানো হবে যে অ্যাটমিক ট্রানজাকশন, বা অ্যাটমিক ট্রানজাকশন মানে হচ্ছে যে তোমার মাল্টিপল ট্রানজাকশন তারা এমন যে তারা ইন আইসোলেশন কখনো এক্সিকিউটেড হবে না, তাদের সবসময় একসঙ্গে এক্সিকিউটেড হইতে হবে। যদি হয় তাহলে সবগুলো হবে, না হলে একটা কেউ হবে না। এমন যদি হয় যে এই চারটা কাজ করলো, এইগুলো কাজ করলো না, এই অবস্থায় ব্রেক করলো কোনো কারণে, Rollback। তাহলে এটাকে Rollback রোলব্যাক করতে হবে। আনডু করতে হবে। হ্যাঁ, তো এই জন্যই বিগিন অ্যাটমিক কথাটা কারণ সব ডেটাবেসে লাগে না, এটা কনসেপ্টুয়ালি বোঝানো হবে। বিগিন অ্যাটমিক এবং এন্ড এই ব্লকের মধ্যে যারা আছে তারা একসঙ্গে কাজ করবে, হ্যাঁ, কনকারেন্ট ট্রানজাকশন, ঠিক আছে? এদেরকে একসঙ্গে হতে হবে, বিচ্ছিন্নভাবে একটা হবে, দুটো হবে, একটা হবে, এটা হবে, তাহলে এটা ইনকনসিস্টেন্ট স্টেটে চলে। যেমন মনে করো যে কোনো ডেবিট ক্রেডিট, যে একটা অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হচ্ছে, একজনের অ্যাকাউন্ট থেকে কাটা হলো, আরেকজনের অ্যাকাউন্টে ডিপোজিট হলো। যদি ঠিক আছে। এমন হয় কাটার পরে ডিপোজিট না হয় তাহলে তো এটা ইনকনসিস্টেন্ট। তো এটা যদি না হয় এটা ইনশিওর করা প্রত্যেক ডিবিএমএস এর দায়িত্ব, এটা ওরাকলের দায়িত্ব, মাইস্কুলের দায়িত্ব, কিন্তু আমাদের শুধু বিগিন একটা বলে দিতে হবে। এখন দেখুন কি হচ্ছে, তাহলে প্রথমে যেটা বলছিলাম বড়োয়ার ইনসার্ট, বড়োয়ারের নাম তুই পাবো, ডিপোজিটারের পাবো, হ্যাঁ, কারণ তো যে ডিপোজিটারের নেগেটিভ ব্যালেন্স আছে তার সেই তো ওখানে আসতেছে। ডিপোজিটার থেকে আমার এন্ড নো ডট অ্যাকাউন্ট নাম্বার, আমার কাছে আছে কিছু টেন আর কিছু না, এন্ড নো ডট অ্যাকাউন্ট নাম্বার 123, ডিপোজিটারের সে 123 এবং তার যে নাম এগুলো এনে আমি বড়োয়ারকে ক্রিয়েট করতেছি। তারপরে দেখো যে লোনে আমি কি ক্রিয়েট করতেছি, যে একটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, যেটা এনরোল অ্যাকাউন্ট নাম্বার, এনরোল ব্রাঞ্চ এবং এনরোল ব্যালেন্স, বাট এটা মাইনাস কে এনে আমি এটাকে পজিটিভ, মানে অলরেডি নেগেটিভ ছিল এটাকে আমি পজিটিভে কনভার্ট করি। আর একটা দেখো আপডেট আছে কি, যে এই 123 এর রেজিস্ট্রেশন তার ব্যালেন্সটাকে 0 করে দিচ্ছি। এখন দেখো যে এই আপডেট স্টেটমেন্টটার জন্য কি আমার এই ট্রিগারটা কাজ করবে? কেন করবে না? কারণ স্যার ব্যালেন্স জিরো তো নেগেটিভ হয়নি। হ্যাঁ, এই কন্ডিশনটা ট্রু হবে না, এই জন্য কাজ করবে, তাই না? নাহলে স্যার আবার চেক মানে নাহলে স্যার আবার মানে এটা আবার কত হবে? হ্যাঁ। যখনই আমি তো বলে দিচ্ছি এই ট্রিগার কল হবে আফটার আপডেট অন অ্যাকাউন্ট, তো এখানে তো আপডেট অ্যাকাউন্ট হচ্ছে, হলে অবশ্যই আবার কল হবে, কিন্তু কল হয়ে যখন দেখবে যে এই ব্যালেন্সটা লেস দেন 0 না, তখন আর বাকিটা কাজ করবে, তাই না? তো ট্রিগারের সিনট্যাক্সটা একটু কিন্তু মানে ডিফারেন্ট টাইপের, তাই না? মানে রেগুলার আমরা যেভাবে প্রোগ্রাম দেখি তার
সাইন্টিফিক ডিফারেন্স। এটা তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, নাহলে অনলাইনে তোমরা পারবে না। আমরা অনলাইনে হিস্টোরিক্যালি দেখছি যে ল্যাবের ট্রিগার প্রসিডিউর এগুলো ফুল শেষ করতে পারে খুবই কম, হ্যাঁ 30 জনের মধ্যে 2-3 জন। সো ভালো প্র্যাকটিস না করলে এটা পারার চান্স ভেরি লো। ট্রিগার কি আছে সিলেবাস? indicates that the trigger is low level, meaning it executes once for each affected. So each affected node, not for all node. Each affected node মানে ট্রিগারে যে সব রোধে চেঞ্জ হয়েছে সেই রোধটা। আরে এটা হচ্ছে কেমন যে ফুল রোধ আরেকটা জিনিস দেখো যে আমাদের এই যে আমরা আফটার আপডেট কোন অ্যাকাউন্ট আমি চাইলে যে অফ ব্যালেন্স কোন কলামের উপরে আপডেট হতে হবে সেটাও স্পেসিফাই করতে পারি। শুধুমাত্র এই কলামে আপডেট করার জন্যই কাজ করবে, অন্য আপডেটের জন্য ট্রিগার কাজ করবে। মানে কারণ ট্রিগার করা মানে তো কিছু বারবার চেক করতেছে, আননেসেসারি বেশি ট্রিগার লেখা কিন্তু ওভারঅল ডিটেইলস তো কারণ সে তো বারবার চেক করতে তাই না সব কিছু চেক। তো এই জন্য আমি মানে অপ্রয়োজনীয় চেক যাতে করতে না হয় এই জন্য আমি চাইলে এই অফ ব্যালেন্স দিয়ে কোন কলামের আপডেটের জন্য কাজ করতে সেটাও স্পেসিফাই করতে, রাইট? এখন দেখো যে ডিলিট এবং আপডেট এই দুটার ক্ষেত্রে আমাদের ওল্ড রো আমি পাবো, ইনসার্টের ক্ষেত্রে পাবো না, কারণ ইনসার্ট তো হচ্ছেই লোক ওল্ড রো আসবে। আবার নিউ রো ইনসার্ট এবং আপডেটের ক্ষেত্রে পাবো, ডিলিটের ক্ষেত্রে পাবো। ডিলিটের ক্ষেত্রে তো কোনো নতুন রো ইনসার্ট হচ্ছে না। But দেখো যে triggers can be activated before an event which can serve as extra constant, মানে আমি আফটার একটা কাজ হয়ে যাওয়ার পরে কিছু করতে পারি, মানে পরে যখন করবো আমি একটা ভ্যালু সহ করবো, আগেও আমি এজ এ কনস্ট্যান্ট অনেক কিছু করতে পারি। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে আমার কোনো একটা ফিল্ডে যদি ব্ল্যাঙ্ক থাকে সেটা আমি নাল দিয়ে রিপ্লেস করি। তোমাদের মনে আছে যে তোমাদের পেরোল স্কিমায় সেলস পার্সন ছিল যাদের একটা কমিশন ছিল, অনেকের ক্ষেত্রেই কমিশনটা এখন না। তো আমি কোনো একটা কমিশন রিলেটেড অপারেশন করার আগে আমি মেকশোর করতে চাইতে পারি যে কোনো নাল থাকবে না, নাল থাকলে এটা জিরো দিয়ে রিপ্লেস করবে। তখন আমি এর কোনো ট্রিগার লিখতে পারি যে বিফোর এই ধরনের ক্যালকুলেশন, হ্যাঁ তুমি একটা ট্রিগার চালাও যে ট্রিগার হচ্ছে অল কমিশনকে জিরো করে দিবে যেখানে সেটা নাল আসে। স্যার এখানে ফর ইচ রোটা একটু আবার বলবেন, আমি এটা আসলে বুঝিনি কোন রোগুলাকে বুঝাইতেছে ফর ইচ রো দিয়ে? যেই রোগুলা এফেক্টেড হচ্ছে, মানে আমি যদি ধরো একটা আচ্ছা আমরা বাল্ক আপডেট করি যেমন আমি পরের দিকে আসি। আমরা এটা কিন্তু দেখলাম যে ছিল রো লেভেল, একটা করে রো আমি দেখতেছি। আরেক ধরনের ট্রিগার আছে যেটা স্টেটমেন্ট লেভেল ট্রিগার। স্টেটমেন্ট লেভেল ট্রিগারে আমি একটা এক্সাম্পল দিলাম, মনে করো তোমাদের আমরা 4টা ক্লাস টেস্ট দিচ্ছি তাই না? এখন নেওয়ার পরে চিন্তাটা যে আচ্ছা প্রথম মানে এই ক্লাস টেস্টের ধরো আমাদের সিসি ডিপার্টমেন্টের কাজটা ব্যাচে সবার জন্য আছে একই টেকনিক, প্রাইস ব্যাচের জন্য তার আলাদা টেকনিক। তা আমি একটা দেখো আপনি স্টেটমেন্ট চালালেন যে আমি চিন্তা করলাম যে আচ্ছা প্রথম ক্লাস টেস্টে এরা খারাপ করছে, এই ক্লাস টেস্টে সবাইকে 20 দিন। আমি এটা আপডেট স্টেটমেন্ট চালালাম যে স্টুডেন্ট আইডি যদি 02205 দিয়ে হয় তাহলে তাদের ক্লাস টেস্ট 1-এর নাম্বার আপডেট করে 20 দেবে, তাই না? সো তাহলে এটা এমন একটা স্টেটমেন্ট যেখানে 180 জন এফেক্টেড, 180টা রো এফেক্টেড হবে, ঠিক আছে? এখন আমি আবার একটা ট্রিগার লিখতে চাই, এই ট্রিগার দেখবে যে আচ্ছা ক্লাস টেস্ট 2, 3, 4 মিলে যাদের মার্ক 50-এর বেশি তাদের জন্য আমি এই বোনাসটা দিব না, হ্যাঁ তাদের ক্ষেত্রে আমি ক্লাস টেস্ট 1-এর নাম্বার 0 করব, তাহলে এটার জন্য আমি একটা ট্রিগার। এখন এই ট্রিগারটা যদি আমি এরকম ফর ইচ রো লিখি তাহলে ওই যে 180টা রো এফেক্টেড হয়েছিল তার প্রত্যেকটার জন্য সে একবার করে চেক করবে যে জি CD234 এর সাম 50-এর বেশি। অল্টারনেটিভলি এখানে বাল্ক আপডেটের ক্ষেত্রে আমি রো লেভেল ট্রিগার না দিতে স্টেটমেন্ট লেভেল ট্রিগার, স্টেটমেন্ট লেভেল ট্রিগার কি করবে এই স্টেটমেন্টে যে 180টা এফেক্টেড হয়েছে তাদেরকে একবারে নিয়ে এসে একসাথে তাদের উপরে কিছু আরেকটা কাজ করবে,
হ্যাঁ, সেখানে ফর ইচ রোড জায়গায় আমাদের লিখতে হবে ফর ইচ স্টেটমেন্ট। এবং এখানে যে আমি লিখতেছি রেফারেন্সিং নিউ রো ওল্ড রো, তার জায়গায় আমি লিখবো রেফারেন্সিং ওল্ড টেবিল বা রেফারেন্সিং নিউ টেবিল। এগুলো হচ্ছে একদম ট্রানজিশন টেবিল, যেটা ওই স্টেপ মোডালিটি ওই যে অ্যাকচুয়ালি যা এফেক্টেড হচ্ছে তাদেরকে যে একটা ট্রানজিশন টেবিল। সো এইটা তখন ওর এফিশিয়েন্টলি কাজ করবে যখন স্পেসিফিক স্টেটমেন্ট দ্যাট আপডেটেড লার্জ নাম্বার অফ রো, তাদের ক্ষেত্রে এটা ভালো কাজ করবে। একটু কি বুঝতে পারছো? এবার আসো আরেকটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল, রিয়াল ওয়ার্ল্ড একটা এক্সাম্পল, ভেরি মানে ইম্পর্টেন্ট এক্সাম্পল। এই এক্সাম্পল আমাদের এই ট্রিগার অনেক সময় যে ট্রিগারিং কন্ডিশনটা এটা আসলে বাইরের কোনো একটা ইভেন্টের উপর হতে পারে এবং সেটার সাথে বিভিন্ন বিশেষ জড়িত থাকতে পারে। এই বিশেষ ট্রিগারকে এনফোর্স করার জন্য আমার ট্রিগার প্রয়োজন হতে পারে। এটা একটা ট্রিগারের ক্লাসিক্যাল খুব ভালো একটা ইউজ। তোমরা তো এই যে মিনা বাজার বা এসব জায়গায় গিয়ে শপিং করো, তাই না? এখন এখানে একটা ইনভেন্টরি থাকে। ইনভেন্টরি কি থাকে যে প্রতিটা আইটেম তার এগেইনস্টে তার যে স্টক, এখানে একটা পজিটিভ অ্যামাউন্ট, এখানে লেভেল দিচ্ছে এই কথাটা খুব পজিটিভ অ্যামাউন্ট। এটা জিনিসটা কিরকম? মনে করো আমার কি চাই, ধরো এর মধ্যে আছে কয়টা? 300 টাকা। যখন একটা পারচেজ হবে তখন এই 300 টাকা দিয়ে কত, তাই না? ধরো এসে 20 টাকা কিনা, তাহলে কি হয়ে গেল 50 টাকা, 250, তাই না? তার মানে তুমি আরো 30 টাকা কিনা, তাহলে কি হবে? এরপরে এসে আরো 40 টাকা কিনা, কি হবে? আরো 20 টাকা কিনা, এভাবে এত মানে এর মধ্যে 100 টাকা ডিসকাউন্ট হওয়ার দিন শেষ হয়ে যাবে। আমার এবং এরকম 500 প্রোডাক্ট, 1000 প্রোডাক্ট আসতে পারে। আমার পক্ষে তো সবসময় মনিটর করা মানুষের পক্ষে সম্ভব না। কখন কোনটা শেষ হয়ে যাচ্ছে সেটার আবার অর্ডার দিতে হবে, যে ধরো গোডাউন আসছে সেখান থেকে জিনিসটা আনার জন্য, তাই না? ওয়্যার হাউস থেকে এটা তো ম্যানুয়ালি ট্রেস করা সম্ভব না। তো আমি কি করতে পারি, যখনই একটা পারচেজ হচ্ছে, একটা পারচেজের পরে এই আমার ইনভেন্টরিটা আপডেট হচ্ছে, তখনই আমি একটা মানে এবং এই মধ্যে ধরো আমার একটা থ্রেশহোল্ড আছে 200, এই এগের পরিমাণ 200 নিচে আসলেই আমি এগের জন্য একটা অর্ডার করব। এখন বিষয় হচ্ছে এই 200 টাকা ধরো সব আইটেমের জন্য ফিক্স। এটা ধরো যে এটা বাজারে ধরো মাইক্রোওয়েভ ওভেন পাওয়া যায়। এখন মাইক্রোওয়েভ ওভেন তো আর 200 টাকা কিনে রাখতে পারে, 5টা টাকা। ধরো এটা যদি 5টার নিচে চলে আসে তাহলে সব রিঅর্ডার, তাই না? মানে ডিম 200 কম হলে রিঅর্ডার করবে, ওভেন 5টার কম হলে রিঅর্ডার করবে। আবার ধরো ব্রেড পাউরুটিটা 50টার কম হলে রিঅর্ডার। তার মানে কোন লেভেলে আসলে আমি রিঅর্ডার করব এটা আসলে প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করে, উইচ ইজ আ বিজনেস রুল। এটা আমার দোকানের নিয়ম। এটা একজন ইউজার এটাকে কনফিগার করে, ম্যানেজার কনফিগার করে। আর আমার একটা ইয়ার রাখছি যে মিন লেভেল, মিন লেভেলটাও প্রোডাক্ট স্পেসিফিক এবং মিন লেভেলটা যেমন এগের ক্ষেত্রে আমি বলছি এটা হচ্ছে 200। মানে আগে টেবিলে স্টোর করতে হবে না। হ্যাঁ, এটা হচ্ছে একটা রুল টেক্সট। ওদের আমি রুলের কথা বলি না, বিজনেস রুল। এটা তার একটা রিয়াল ওয়ার্ল্ড এক্সাম্পল। এরপরে দেখো, এখন আমি যদি রিঅর্ডার করি, এখন ডিমের ক্ষেত্রে আমি রিঅর্ডার করে বলতে পারি যে 800টা ডিম পাঠাবো, কিন্তু আমার রেগুলার লাগে, তাই না? ওভেনের ক্ষেত্রে আমি বলবো 5টা ওভেন, পাউরুটির ক্ষেত্রে তো আমি বলবো যে 60টা বা 100টা পাউরুটি পাঠাবো, তাই না? মানে আমি তো এটাও আমার
আইটেম টু আইটেম ভ্যারি করবে। তো আমি রিঅর্ডার কয়টা করবো সেটারও একটা আইটেম অনুযায়ী আমি একটা করতে পারি কত। ফাইনালি আমি যখন আলটিমেটলি আমি যখন এই লেভেলের নিচে আসবে তখন এই অ্যামাউন্টের একটা অর্ডার আমাকে পেজ করতে হবে। সেটার জন্য ধরো আমার অ্যাক্টিভিটি আছে অর্ডার, যেখানে আমি অ্যামাউন্টটা দিব। এই অ্যামাউন্ট আসলে এই অ্যামাউন্ট, তাই না? যে আমার এই অর্ডারে আমি যে অ্যামাউন্টটা স্পেসিফাই করছি সেই অ্যামাউন্টের একটা অর্ডার প্লেস করব। জানি যে এখন ডিজাইন থেকে যে এখানে একটা পারচেজ হলো, এখানে একটা পারচেজ হলো, এখানে একটা পারচেজ হলো, পারচেজ হচ্ছে আরো হচ্ছে, তাই না? এই মাসে আস্তে আরো পারচেজ এরপরে ধরো আরো একজন কিন্তু আমার অর্ডারটা আমাদের কত? অর্ডারটা হলো স্যার 220 থেকে 180 জমে যাবে। শুধুমাত্র এই এই ট্রানজিশনটা, তাই না? তো আমার কন্ডিশনটা কি? আমার এই যে ধরো এই জিনিসটা তো আমার আপডেট হচ্ছে, হ্যাঁ? এই যে আমি একটা পারচেজ হওয়ার সাথে সাথে আমার এই ইনভেন্টরি টেবিলের স্টক অ্যামাউন্টটা আপডেট হচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ, যে আমার শেয়ার করছে আপডেট ইনভেন্টরি amount equals ধরুন আমার কারেন্ট যেটা আছে সেটা থেকে যেটা পারচেজ হই, হ্যাঁ, সেটা আমি বোঝার জন্য করলাম কারেন্ট বাই পারচেজ। এই অ্যামাউন্টটা দিয়ে আপডেট হবে কারেন্ট মাইনাস পারচেজ। স্যার আবার এটা চেক করতে হবে না যে আবার নেগেটিভ হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, ইনভেন্টরিতে নেগেটিভ হয়ে যাচ্ছে নাকি এটা চেক করতে হবে না? নেগেটিভ হয়ে যাচ্ছে নাকি? না আমি তো এক্সপেক্ট করতেছি যে নেগেটিভের আগেই আমি অর্ডার করব। আমি তো আমার থ্রেশহোল্ডটা এমন জায়গায় রাখবো যে এটা নেগেটিভ। স্যার 220 এখন 220টা আছে, কেউ যদি 500টা অর্ডার দেয় আর না না, আমি তো এটা তো আমি ওইভাবেই তো আমার লেভেলটা সেট করব। তারপরে এক্সেপশনালি বছরে একদিন মানে 100টা যেতে লাগে আমি এটা সার্ভ করতে হবে, তাকে বলতে হবে যে না ভাই স্টক আছে। এটা তো আমরা হ্যান্ডেল করতে পারবো না ডাটাবেস দিয়ে। হ্যান্ডেল মানে কি? এটা তো আসলে তোমার মিনিমাম লেভেলটা তুমি কত রাখবা তো এইটা এগুলোকে বলা হচ্ছে অ্যানালাইটিক্স। আমি এর আগে একদিন অ্যানালাইটিক্সের কথা বলছিলাম না, যে আমার একটা মানে যারা ধরো খুলনা বাজারের যে সিইও তার কাজ হচ্ছে এগুলো ঠিক করে, সে ব্রাঞ্চ ওয়াইজ ভ্যারি করতে পারে। যে মনে করো আমার ধানমন্ডি ব্রাঞ্চের মিনিমাম লেভেল হয়তো 1000, আজিমপুর ব্রাঞ্চ হয়তো 500, আইটেম ওয়াইজ ব্রাঞ্চ ওয়াইজ ভ্যারি করবে। হ্যাঁ, এই মিনিমাম লেভেলটা সে সেট করে ফ্রম হিস্টোরিক্যাল এক্সপিরিয়েন্স। বুঝতে পারছি স্যার, আমি বলতেছি স্যার কখনো যদি এক্সেপশন ক্রিয়েট হয়ে যায় তখন এটা কীভাবে হ্যান্ডেল হবে? হ্যান্ডেল হবে না, মানে আমার তো মানে কেউ যদি হঠাৎ করে 500টার জন্য আসে তখন যেটা হতে পারে আমি তাকে বলতে পারি যে ভাই এটা আমার এই ব্রাঞ্চে নাই, তুমি প্রি অর্ডার করো, আমি কালকে তোমাকে পৌঁছাই দিই। ওটা ওর পারচেজ তো ওটা কিন্তু কোডে হ্যান্ডেল করবেন স্যার, কোডে যায় আর ওটা তাহলে back end হ্যান্ডেল করবে? মানে মানে সেটা কিভাবে সেটা ধরো অনেক ভাই করে। আমরা তো এই সফটওয়্যার প্রজেক্টটা নিয়ে ডিটেল আলোচনা করি, বিজনেস লস এটা ওই দোকানের যে বিজনেস পলিসি তার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, অনেক জায়গায় তুমি দেখবা যে স্টক আউট, তাই না? তুমি এই যে ডকুমেন্টে যাও, কারণ এটা তার জন্য তার তো দোকানে জায়গা আর কি আছে, তার ইনভেস্টমেন্টের সীমাবদ্ধতা আছে, সে তো চাইলেই প্রতিটা জিনিস আনলিমিটেড কিনতে পারে। সো তাকে দেখতে হবে যে কোন জিনিসে তার টাকাটা ইনভেস্ট করলে তার প্রফিট ম্যাক্সিমাইজ হয়। কোনো কোনো জায়গায় যদি স্টক আউট হয় যাতে তার কিছু লস হয় সেটা সে মেনে নিবে। হ্যাঁ, কিন্তু আমার সাথে যে প্রোডাক্টটা আমি প্রেডিক্ট করতে পারি, আমার কাস্টমারের প্রেডিক্টেবল বিহেভিয়ার অনুযায়ী আমি প্যারামিটার সেট করি। কোনো এক্সেপশনাল জিনিস আসলে সেটা আমি সার্ভ করতে পারবো না, তার জন্য আমার একটু লস হবে। কিন্তু তার আমার তো ইনভেস্টমেন্ট লিমিটেশন আছে, চাইলেই তো কিনতে পারি না, তাই না? দিন তো আর মিনাবাজার বানায় না, সে তো কৃষকের কাছ থেকে কিনে ফার্মারের কাছ থেকে। এখন আমার তাহলে আমার এই এর উপরে যখন আমার ট্রিগারটা ফায়ার করবে তখন এই কন্ডিশনটা হবে আমার এইটা হচ্ছে আমার
অ্যামাউন্টটা গ্রেটার দেন 11, কিন্তু আমার এই নিউ এর অ্যামাউন্টটা লেস দেন লেস। লেস দেন ইকুয়াল টু 11। এইটাই হচ্ছে আমার ট্রানজিশন টাইম। এই অবস্থায় আমার ট্রিগারটা হওয়া উচিত। আমি যদি শুধু বলি যে নিউ লো লেভেলের নিচে হলে আমি ট্রিগার করব, তাহলে তো আমার এই সময় ট্রিগার, এই সময় ট্রিগার হবে, এই সময় ট্রিগার হবে, যত পারছি সকল ট্রিগার। কিন্তু প্রত্যেকবার আমার একটা অর্ডার, নতুন অর্ডার হবে, সেটা আমি চাই। আমি চাই যে অর্ডারটা একবারই হোক এবং এই সময়টার কন্ডিশনটা হচ্ছে যে আমার ওল্ড লো এর অ্যামাউন্ট লেভেলের চেয়ে বড় ছিল, নিউ লো এর অ্যামাউন্টটা লেভেলের চেয়ে কমে আসছে। দ্যাট ইজ দ্য ট্রানজিশন পয়েন্ট, যেই মুহূর্তে আমি রিঅর্ডার করব। বুঝা গেছে আমার কথা? After update of amount on inventory, yes, যেমন ইনভেন্টরিতে এই সময় আসলে কাজ করবে, সেখানে দেখো যে আমার অন্য নিউ যেটা যেটাকে আমরা দিচ্ছি, এবার হচ্ছে আমার কন্ডিশনটা দেখো নিউ এর লেভেলটা হচ্ছে নিউ লেভেলের চেয়ে কম, কিন্তু ওল্ড এর লেভেলটা নিউ লেভেলের চেয়ে বেশি। দ্যাট ট্রানজিশন পয়েন্ট, এটাই হচ্ছে আমার ট্রিগারিং কন্ডিশন। when এর পরে আমি এই কন্ডিশনে দেব। হ্যাঁ, আমাদের এসকিউএল এর কন্ডিশন থাকে কি where, তাই না? তো ট্রিগারের কন্ডিশন হচ্ছে when ক্লজ। বুঝা গেছে? সবাই একটু এটা খেয়াল করো। স্যার আপডেট মানে আপডেট হওয়ার পরে ফর ইচ মানে সবগুলা রো চেক করতেছে, যেগুলোর মধ্যে এই কন্ডিশনগুলো ট্রু হইতেছে ওগুলোর মধ্যে এই স্টেটমেন্টটা। আপডেট হওয়ার পরে ফর ইচ রো যেগুলো এফেক্টেড হয়েছে, হ্যাঁ, সেগুলোর মধ্যে আচ্ছা সেগুলোর মধ্যেই কন্ডিশনগুলো চেক যখন করতেছে। সেগুলোর মধ্যে না, সেখানে যখন এই কন্ডিশনটা ট্রু হচ্ছে তখনই পরের কাজটা হবে। সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে যে আমি অর্ডার টেবিলে একটা ইনসার্ট করব। হ্যাঁ, অর্ডার টেবিলে আমি আইটেম এবং অ্যামাউন্ট ইনসার্ট করব। এই অ্যামাউন্টটা আমি কই পাবো? অ্যামাউন্টটা আমাদের বলে দেওয়া আছে রিঅর্ডার টেবিল। রিঅর্ডার টেবিলে যে অ্যামাউন্ট, রিঅর্ডার টেবিলে আমার বলা আছে যে এই বলে কি 500টা রিঅর্ডার করব। আমি এই আইটেমের জন্য রিঅর্ডার টেবিল থেকে যে অ্যামাউন্ট সেটা নিয়ে এসে সেটা আমি অর্ডার করব। দেখো সবাই ভালো করে বোঝা যাচ্ছে কিনা ঠিক আছে? মানে এই ধরনের ট্রিকি এক্সাম্পল পড়তের বই ছাড়া অন্যান্য বই সাথে পাওয়া যায়। আমরা এই জন্য প্রথম দিকে ওই কর্নেল এন্ড রবের বইটা পড়াই, ওইটা একটু মানে মোটামুটি বেসিক জিনিসগুলো সহজে বোঝা যাবে। তারপরে আমরা বলি যে অর্থ পড়, তাহলে হচ্ছে আরও মানে অনেক ট্রিকি জিনিস শিখতে পারে। এনভিএল এ কিন্তু ডেটা চেঞ্জ হয়। এনভিএল হচ্ছে যে আমি ক্যালকুলেশনের সময় আমি চেঞ্জ করতেছি, আমার মূল ডেটা এটা নারী থেকে যাচ্ছে। হ্যাঁ, আমি মানে আর এখানে হচ্ছে যে আমি মূল ডেটাই চেঞ্জ করে দিচ্ছি। এটা বলতে ধরো অল্টারনেটিভ আছে, তাই না? একটা জিনিস তো অনেকভাবে করা যায়। আমি এনভিএল দিয়ে করতে পারি, আগে এটা করতে পারি, এটা হয়ে আর এনভিএলটা হচ্ছে আমি ক্যালকুলেশনের সময় ওটাকে রিপ্লেস করে ক্যালকুলেশন মিলিয়ে জিনিসটা না। এখানে কতগুলো যেটা আছে এগুলো তোমরা যদি দেখো, তো বেনিফিটের মধ্যে দেখো যেমন অটোমেশন, আমার রিপিটেটিভ কাজ ছিল বারবার কাজ করে ওগুলো আমরা অটোমেশন, যেমন এখানে দেখেন যে অর্ডার প্লেস করা, প্রত্যেকে এই জন্য অর্ডার এটাকে আমি অটোমেশন করতেছি ট্রিগারের মাধ্যমে, তাই না? এগুলো কিন্তু তোমাদের আমরা যদি বলি যে ধরো বিজনেস এনফোর্সমেন্ট, এটারও এক্সাম্পল আমরা এখানে দেখলাম এই ট্রিগার। আমরা যদি বলি যে ট্রিগারের মাধ্যমে বিজনেস এনফোর্সমেন্টের একটা এক্সাম্পল দেন, এখানে তোমাদের তোমরা কিছু বলতে পারো, অনেক সময় আমরা সিনারিও বলে দিই যে ওই ক্ষেত্রে ট্রিগারের মাধ্যমে বিজনেস এনফোর্সমেন্ট কীভাবে করা হয় ব্যাখ্যা।
জিনিসগুলো আমাকে বুঝতে পারবে বিজনেস রেসপন্সিবিলিটি কীভাবে হচ্ছে। তারপর ধরো যে কনসিস্টেন্সি এর ডেটা ইন্টিগ্রিটি, সেটা বললাম যে ধরো যে নাল আছে, নালগুলোকে আমি রিপ্লেস করে জিরো করে নিতে পারি, এবং বিফোর যে কনস্ট্যান্ট অডিট ট্রেডের এক্সাম্পল গতকাল আমরা দেখছি যে আমি ক্লাসের মান চেঞ্জ করতেছি, সাথে সাথে আমার একটা অডিট টেবিল অডিট টেবিল এন্ট্রি হবে, কে কখন কেন ওই চেঞ্জটা করবে, পরবর্তীতে এটা অডিট করা যায়, ইনভেস্টিগেট করা যায়। অডিট মানে লগ লগ ইউজুয়ালি লগ রাখার মানে অডিট করার জন্য পরে গিয়ে পুরো জিনিসটা আবার চেক করে দেখবা ঠিক আছে। তোমার তো ওই ধরনের সাথে লগ থেকে অডিট করে, হ্যাঁ আচ্ছা অটোমেটিক অডিট আরও উপায় থাকতে পারে। মানে স্যার এখানে অটোমেটিক অডিট হচ্ছে নাকি স্যার? না না অডিট অডিট অডিটের পারপাসে তোমার এই কাজগুলো তুমি করতেছো, তার কিছু কিছু অপারেশনকে আমরা লগ করবো যাতে পরবর্তীতে এটা অডিট করা যায়। আচ্ছা হ্যাঁ এটা ডিরাইভ ডেটা ধরো মনে করো আমার একটা সেল হচ্ছে, আমি যখন ইনভেন্টরি একটা সেল যখন হয় তখন এই ইনভেন্টরি ব্যালেন্সটা আপডেট হচ্ছে, একই সঙ্গে সঙ্গে আমার রেভিনিউ ব্যালেন্সও আপডেট হচ্ছে, তাই না? সো মাল্টিপল জায়গায় কিন্তু এই ধরনের আপডেট হচ্ছে, এবং আপডেট মানে তো একটা ডিরাইভ ডেটা হচ্ছে, এই ইনভেন্টরি কাজগুলো আমরা ডিরাইভ করতে পারি। তারপরে দেখো সিকিউরিটি, এটা একটা ইন্টারেস্টিং এক্সাম্পল। তোমাদের মনে আছে যে বাংলাদেশ ব্যাংকের হ্যাকিংটা কবে হয়েছে? এটা ছিল এরকম যে একটা মানে শুক্র শনি রবিবারের একটা বিষয়, হ্যাঁ বন্ধ বাংলাদেশে বন্ধ, আবার নিউ ইয়র্কেও বন্ধ, 3 দিনের মধ্যে মানে জিনিসটা যে ফিরায় আনার কাজ বাটির কলটা ডিলে হচ্ছে, তাই না? সাধারণত এরকম মানে ফ্রডের বিহেভিয়ারগুলো অনেক ক্ষেত্রে উইকেন্ডে হয়। এই জন্য তুমি অনেক আমার সব কিছু তুমি কেটে বন্ধ রাখতে পারো, ধরো একটা ব্যাংকে এটিএম ট্রানজাকশন উইকেন্ডে হবে, উইকেটে বন্ধ বাট কিছু কিছু জিনিস ধরো এলসি অপারেশন এটা তুমি উইকেন্ডে এত হবে, হ্যাঁ ইভেন এটা হয়তো রবিবারও হবে না, কিন্তু রবিবার গ্লোবালি বন্ধ। আবার মনে করো কিছু জিনিস আছে যেটা অফিস আওয়ারের বাইরেই হবে, তাই না? তো এইভাবে করে তুমি বিভিন্ন রেস্ট্রিকশন দিতে পারো। একটা অপারেশন হচ্ছে তুমি চেক করবা যে এই দিক কি কোনো হলিডে দিক দিয়ে আটকে বা যদি অফিস আওয়ারের বাইরে কি হলে তুমি এটাকে ব্লক করবা বা একটা অ্যালার্ম জেনারেট করবা, এটা বুঝতে পারো। এই ধরনের সিকিউরিটিকেও কিন্তু ট্রিগারের মাধ্যমে ইনভেস্ট করা যায়, তাই না? যখনই ধরো ওই জায়গায় কোনো ট্রানজাকশন হবে সেরকম সিকিউরিটি পারপাসে কিছু চেক করবে যে এটা কি কোনো হলিডে কিনা, এটা অফিস আওয়ারের মধ্যে কিনা, এটা এরকম কোনো প্যাটার্ন আছে কিনা। এমন হতে পারে যে অ্যামাউন্ট যদি একজন চেয়ে বেশি হয় তাহলে আমি একটা অ্যালার্ম জেনারেট করবো। অ্যালার্ম জেনারেট করা মানে কি যে একজনের 3 জনের মোবাইলে একটা SMS যাবে, এরকম একটা কিছু হয়েছে তুমি দেখো, বুঝছো? এগুলো সব কিছু ট্রিগার দিয়ে করা সম্ভব। এলসি হচ্ছে লেটার অফ ক্রেডিট, মানে ব্যাংকে যখন যে এক্সপোর্ট ইম্পোর্টের কাজ হয় ওগুলোর জন্য একটা যারা একটা মানে বিদেশি ব্যাংকের সাথে একটা ক্রেডিট অপারেশন করে, ওরা যে ওখান থেকে টাকাটা পাঠাবে বা জিনিসটা পাঠাবে তার জন্য যে পেমেন্ট হবে এইগুলো মানে ফরেন পেমেন্ট এক্সটার্নাল পেমেন্টগুলো ব্যাংকের সাথে এলসির মাধ্যমে ভেরিফাই করে নিচ্ছে আপনি ঠিক আছে কিন্তু হ্যাঁ মানে এলসি তো তোমার মানে এটা তো ধরো রবিবার হবে না, কারণ রবিবার তো বিদেশি ব্যাংক বন্ধ, এরকম